ঈদের দিন সকালে নতুন লাল রঙের শাড়ি পরলাম। ছেলে তৈরি হয়ে বসে আছে। আমি বেরিয়ে আসতেই সে উঠে দাঁড়াল। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো জিজ্ঞেস করলাম। সে কাছে এসে বলল, মা তুমি আজ খুব সুন্দর লাগছো খু। আমি লজ্জা পেয়ে বললাম, চল দেরি হয়ে যাবে খু। ঈদগাহে যাওয়ার পথে সে আমার হাত ধরল। কি করছিস জিজ্ঞেস করলাম। সে বলল, মা সবাই ভাবুক তুমি আমার স্ত্রী কো। আমি হাত ছাড়াতে গেলাম, সে শক্ত করে ধরে রাখল। নামাজ শেষে বাড়ি ফেরার পথে পাড়ার মানুষজন বলছিল, তোমার মা আজ খুব সুন্দর লাগছে কি। বাড়ি এসে বসার ঘরে বসলাম। ছেলে আমার পাশে এসে বলল, মা আজ তোমাকে দেখে আমি বুঝেছি তুমি কত সুন্দর একজন নারী কো। আমি চোখ নামিয়ে নিলাম। সে আমার চিবুক ধরে মুখ তুলল, মা আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি সত্যিই আমার স্ত্রী হও। তার কথায় আমার শাড়ির আঁচল কাঁপতে লাগল। এসব কি বলছিস কাপা গলা জিজ্ঞেস করলাম। সে বলল, যা মনে আছে তাই বলছি মা। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ৩ সন্তান, তপন, রিমা আর শুভ। তপন ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিমা ১৫ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। শুভ ১১ বছর বয়সী, মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। আমার এই গল্পটা শুরু হয়েছিল সেই ঈদের দিন থেকে। তপন যখন এমন কথা বলল, আমি প্রথমে ভেবেছিলাম ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তার পরের দিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। সেই রাতে তপন আমার ঘরে এসে বলল, মা আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে তুমি আর আমি একসাথে কোথায় যেন যাচ্ছিলাম। সেখানে সবাই আমাদের স্বামী স্ত্রী ভেবে নিয়েছিল। আমি বিরক্ত হয়ে বললাম, তপন এসব কি বলছিস? তুই আমার ছেলে কি? তপন কিন্তু আমার কথা না শুনে বলল, মা কিন্তু আমার মনে হচ্ছে এটা শুধু স্বপ্ন নয়। এটা হয়তো কোনো পূর্বজন্মের স্মৃতি। পরের দিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। তপন এসে আমার পেছনে দাঁড়াল। আমি তার উপস্থিতি টের পেলাম। কি চাই জিজ্ঞেস করলাম। সে বলল, মা তোমার চুলে তেল দিয়ে দিই। আমি অবাক হয়ে বললাম, কেন? সে বলল, স্বামীরা তো স্ত্রীদের চুলে তেল দেয়া। আমিও তোমার চুলে তেল দিতে চাই কি। আমি রাগ করে বললাম, তপন তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা গু। কিন্তু তপনের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগল। সে আমার সাথে বের হওয়ার সময় হাত ধরতে চাইত। বাজারে গেলে সবার সামনে বলতো, আমার স্ত্রীর জন্য সবচেয়ে ভালো জিনিসটা দিন খু। আমি লজ্জায় মরে যেতাম। কিন্তু তপন যেন অন্য জগতেই থাকত। একদিন প্রদীপ বাড়িতে ছিল না। রিমা আর শুভ দুজনেই বন্ধুদের বাড়িতে গেছে। শুধু আমি আর তপন বাড়িতে। তপন আমার কাছে এসে বলল, মা আজ কেউ নেই। আমরা দুজনে স্বামী স্ত্রীর মতো সময় কাটাই কু। আমি ভয় পেয়ে গেলাম। তপন তুই কি বলছিস? আমি তোর মা। তপন কিন্তু আমার হাত ধরে বলল, মা আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু আমিও তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে গি। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তপন তোর বাবা এলে তোর সাথে কথা বলবো। তোর মানসিক চিকিৎসা করাতে হবে খু। কিন্তু তপন হাসতে লাগল। মা তুমি বুঝতে পারছ না। আমি পাগল হয়ে যাইনি। বরং আমি এখন সত্যিটা বুঝতে পেরেছি। সেদিন রাতে প্রদীপ বাড়ি এলো। আমি তাকে সব কিছু বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না। বলল, সুমিত্রা তুমি বোধহয় বুঝতে পারছ না। তপন হয়তো মজা করছিল কিন্তু আমি জানতাম তপন মজা করছিল না। পরের দিন প্রদীপ তপনের সাথে কথা বলার চেষ্টা করল। কিন্তু তপন তাকেও একই কথা বলল। বাবা আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। প্রদীপ রেগে গেল। কি বলছিস তুই? সে তোর মা। তপন শান্ত গলায় বলল, বাবা আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি সত্যি কথা বলছি। প্রদীপ তপনকে মারতে গেল। কিন্তু তপন তার হাত ধরে ফেলল। বাবা আমাকে মারবেন না। আমি কিছু ভুল করিনি। প্রদীপ অবাক হয়ে গেল। তপনের শক্তি কখন এত বেড়ে গেল? সেই রাতে আমরা তিনজনে বসে আলোচনা করলাম। প্রদীপ বলল, তপন তুই কি সত্যি এমন ভাবছিস? তপন মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা। আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি।
আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার হৃদয় এটাই বলছে গি। আমি কাঁদতে লাগলাম। তপন, তুই আমার সন্তান। আমি তোকে জন্ম দিয়েছি। তুই কি করে আমাকে স্ত্রী হিসেবে ভাবতে পারিস? তপন আমার কাছে এসে বলল, মা, আমি জানি এটা কঠিন। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না গি। প্রদীপ বলল, তপন, তোর ডাক্তার দেখাতে হবে কি? তপন বলল, বাবা, আমি অসুস্থ নই। আমি শুধু সত্য কথা বলছি গিয়ে। আমরা কেউই বুঝতে পারছিলাম না কি করব। পরের দিন তপন স্কুলে গেল না। সারাদিন ঘরে বসে রইল। আমি তার খবর নিতে গেলাম। তাকে দেখলাম বইপত্র নিয়ে বসে আছে। কি পড়ছিস? জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়ছি। আমার এই অনুভূতির কারণ বুঝতে চাই। আমি তার পাশে বসলাম। তপন, তুই কি সত্যি এমন অনুভব করছিস? তপন আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি কখনো মিথ্যা কথা বলিনি। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা মা ছেলের ভালোবাসার চেয়ে ভিন্ন। আমি আরও ঘাবড়ে গেলাম। তপন, এসব চিন্তা মাথা থেকে বের করে দে। এটা ভুল। তপন মাথা নাড়ল। মা, আমি চেষ্টা করেছি। কিন্তু পারছি না গি। সেদিন সন্ধ্যায় আমি প্রদীপের সাথে আলোচনা করলাম। আমরা ঠিক করলাম তপনকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। কিন্তু তপন রাজি হল না। সে বলল, আমি পাগল নই। আমার চিকিৎসার দরকার নেই। এভাবে কয়েকদিন কেটে গেল। তপনের আচরণ আরও অস্বাভাবিক হতে লাগল। সে আমার সাথে বের হতে চাইত। আমার হাত ধরতে চাইত। এমনকি রাতে আমার ঘরে আসার চেষ্টা করত। একদিন রাতে তপন আমার ঘরে এলো। আমি জেগেছিলাম। তপন, তুই কি করছিস? জিজ্ঞেস করলাম। সে আমার বিছানার কাছে এসে বসল। মা, আমি ঘুমাতে পারছি না। তোমার কাছে থাকতে চাই কি? আমি ভয় পেয়ে গেলাম। তপন, তুই তোর ঘরে যা। কিন্তু তপন বলল, মা, আমি তোমাকে কিছু বলতে চাই। সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমার এই ভালোবাসা সাধারণ মা ছেলের ভালোবাসা নয়। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম। কিন্তু তপন ছাড়ল না। তপন, তুই কি করছিস? আমি তোর মা। আমি কাপা গলায় বললাম। তপন আমার কাছে আরও কাছে এলো। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না গে। হঠাৎ প্রদীপ ঘরে ঢুকল। তপনকে আমার বিছানার পাশে দেখে সে রেগে গেল। তপন, তুই কি করছিস? তপন উঠে দাঁড়াল। বাবা, আমি মায়ের সাথে কথা বলছিলাম। প্রদীপ বলল, এই রাতের বেলা তোর মায়ের ঘরে কি কাজ? তপন চুপ করে রইল। প্রদীপ তাকে ধরে ঘর থেকে বের করে দিল। তারপর আমার কাছে এসে বলল, সুমিত্রা, ব্যাপারটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কিছু একটা করতে হবে। পরের দিন আমরা তপনকে নিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলাম। ডাক্তার তপনের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের বললেন, তপনের মধ্যে অয়েডিপাস কমপ্লেক্স এর লক্ষণ দেখা যাচ্ছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মা এর প্রতি রোমান্টিক অনুভূতি পোষণ করে। কি? আমরা অবাক হয়ে গেলাম। ডাক্তার বলে চললেন, এটা সাধারণত শৈশবে দেখা যায়। কিন্তু তপনের ক্ষেত্রে এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও রয়ে গেছে। এর জন্য চিকিৎসা আছে। তপন কিন্তু ডাক্তারের কথা মানতে চাইল না। সে বলল, ডাক্তার সাহেব, আমি অসুস্থ নই। আমি শুধু আমার মাকে ভালোবাসি। ডাক্তার বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু তপন কোনো কথা শুনল না। বাড়িতে ফিরে আমরা আরও দুশ্চিন্তায় পড়লাম। তপনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সে পড়াশোনা ছেড়ে দিল। সারাদিন আমার পিছু পিছু ঘুরত। আমি বাজারে গেলে সাথে যেতে চাইত। আমি রান্না করলে পাশে দাঁড়িয়ে থাকত। একদিন আমি তপনের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে ডেকে বললাম, তপন, তুই কি সত্যিই মনে করিস আমি তোর স্ত্রী হতে পারি? তপন আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ মা, আমি সত্যিই চাই। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, তপন, তুই একবার কল্পনা করে দেখ। আমি তোর স্ত্রী হলাম। তখন তোর বাবার কি হবে? রিমা আর শুভের কি হবে? তারা কি মনে করবে? তপন চুপ করে গেল। আমি আরও বললাম, তপন, আমি তোর মা। আমি তোকে জন্ম দিয়েছি। তোকে বুকের দুধ খাইয়েছি। তোর কাপড় পরিয়েছি। তোর অসুখ বিসুখে সেবা করেছি। তুই কি করে আমাকে স্ত্রী ভাবতে পারিস? তপনের চোখে পানি এলো। সে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না।
আমার মন আমার নিয়ন্ত্রণে নেই গো। আমি তার মাথায় হাত রেখে বললাম, তপন, তুই আমার সন্তান। আমি তোকে ভালোবাসি। কিন্তু মা হিসেবে তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস, তাহলে এই অনুভূতি ভুলে যাওয়ার চেষ্টা কর গো। তপন কাঁদতে লাগল। মা, আমি চেষ্টা করব। কিন্তু আমার পক্ষে সম্ভব হবে কিনা জানি না। গিয়ে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তপন, তুই পারবি। তুই আমার বীর সন্তান। সেদিন থেকে তপন সত্যিই চেষ্টা করল। সে আবার পড়াশোনায় মন দিল। আমার সাথে কম কথা বলতে লাগল। আমার ঘরে আসা বন্ধ করল। আমি খুশি হলাম যে তপন সুস্থ হয়ে উঠছে। কিন্তু কয়েকদিন পর আবার সমস্যা শুরু হল। তপন আবার আমার পিছু পিছু ঘুরতে লাগল। আমার সাথে বের হতে চাইতে লাগল। আমি বুঝলাম যে তার অবস্থা আরও খারাপ হচ্ছে। একদিন রিমা আমার কাছে এসে বলল, মা, তপন ভাই খুব অদ্ভুত আচরণ করছে। সে আমাকে বলেছে তুমি তার স্ত্রী হবে। আমি অবাক হয়ে গেলাম। রিমা, তপন তোকে এমন কথা বলেছে? রিমা মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। সে আরও বলেছে আমি যেন তোমাকে মা না বলে ভাবি বলি। আমি রেগে গেলাম। তপন এবার সীমা ছাড়িয়ে গেছে। আমি তাকে ডেকে বললাম, তপন, তুই রিমাকে কি বলেছিস? তপন লজ্জা পেল। মা, আমি শুধু বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি রাগ করে বললাম, তপন, তুই রিমা আর শুভকে এসব কথা বলবি না। তারা এখনো ছোট। তাদের মানসিকতার ক্ষতি হবে গি। তপন মাথা নিচু করে বলল, মা, আমি আর বলবো না। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তপনের অবস্থা আরও গুরুতর হয়েছে। আমি প্রদীপের সাথে আলোচনা করলাম। প্রদীপ বলল, সুমিত্রা, আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তপনকে হয়তো কোনো মানসিক হাসপাতালে ভর্তি করাতে হবে। আমার বুকটা ভেঙে গেল। আমার সন্তানকে পাগলের হাসপাতালে দিতে হবে? কিন্তু আমাদের আর কোনো উপায় ছিল না। তপনের আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হচ্ছিল। সে এখন খোলাখুলিভাবে আমাকে তার স্ত্রী বলে ডাকার চেষ্টা করত। আমার বন্ধুদের সামনে বলত যে আমি তার স্ত্রী। একদিন পাড়ার এক আন্টি আমাকে ডেকে বললেন, সুমিত্রা, তপন কী সব বলছে? সে বলছে তুমি নাকি তার স্ত্রী। আমি লজ্জায় মরে যেতে চাইলাম। আন্টি, তপনের মানসিক সমস্যা হয়েছে। সে কি বলছে বুঝতে পারছে না। আন্টি বললেন, তাহলে তো ডাক্তার দেখাও। না হলে পাড়ায় বদনাম হবে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ আন্টি, আমরা ডাক্তার দেখাচ্ছি। সেদিন রাতে আমি আর প্রদীপ অনেক ভেবে ঠিক করলাম যে তপনকে হাসপাতালে ভর্তি করাতে হবে। কিন্তু তপন যখন আমাদের সিদ্ধান্তের কথা শুনল, সে খুব রেগে গেল। মা, বাবা, আমি হাসপাতালে যাব না। আমি পাগল নই। সে চিৎকার করে বলল। প্রদীপ তাকে বোঝানোর চেষ্টা করল, তপন, এটা তোর ভালোর জন্য। ডাক্তাররা তোর চিকিৎসা করবে। কিন্তু তপন কিছুতেই রাজি হল না। সে বলল, আমি এখানেই থাকব। মায়ের কাছেই থাকব। আমি দেখলাম যে তপন আরও উত্তেজিত হয়ে উঠছে। তার চোখ লাল হয়ে গেছে। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে ভালোবাসি। আমি কাঁদতে লাগলাম। আমার ছেলের এমন অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। পরের দিন সকালে আমরা জোর করে তপনকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানকার ডাক্তাররা তপনকে পরীক্ষা করে বললেন যে তার গুরুতর মানসিক সমস্যা হয়েছে। তারা তাকে কিছুদিনের জন্য ভর্তি করে রাখতে চাইলেন। তপনকে হাসপাতালে রেখে আমরা বাড়ি ফিরলাম। বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। রিমা আর শুভ জিজ্ঞেস করল, মা, তপন ভাই কোথায়? আমি বললাম, তপনের অসুখ হয়েছে, তাই হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তপনের চিকিৎসা চলতে লাগল। ডাক্তাররা তাকে বিভিন্ন ওষুধ দিলেন, কাউন্সেলিং করলেন। আমি প্রতিদিন তাকে দেখতে যেতাম। তপন আমাকে দেখলেই কাঁদতে শুরু করত। মা, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি এখানে থাকতে চাই না। আমি তাকে বোঝাতাম, তপন, তুই সুস্থ হয়ে উঠলে বাড়িতে আসতে পারবি। কিন্তু তপন কিছুতেই বুঝতে চাইত না। সে বলত, মা, আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই। প্রায় 1 মাস পর ডাক্তাররা বললেন যে তপনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার ওষুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। আমরা তপনকে বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে এসে তপন প্রথম কয়েকদিন খুব শান্ত থাকল। সে আমার সাথে কম কথা বলত, আমার দিকে তেমন তাকাত না। আমি ভাবলাম যে তপন সুস্থ হয়ে উঠেছে। কিন্তু কয়েকদিন পর তপন আবার আগের মতো আচরণ করতে লাগল। সে আমার পিছু পিছু ঘুরত, আমার সাথে কথা বলার চেষ্টা করত। তবে এবার সে আগের চেয়ে সাবধানী ছিল। সে খোলাখুলি আর কিছু বলত না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম।
তপন এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করি কেউ? আমি বললাম, না তপন, তুই যা, তোর পড়াশোনা কর। কিন্তু তপন গেল না। সে আমার কাজ দেখতে লাগল। হঠাৎ তপন আমার পিছন থেকে এসে আমার কোমরে হাত দিল। আমি চমকে গেলাম। তপন, তুই কি করছিস? তপন কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে মিস করেছি গু। আমি তার হাত সরিয়ে দিলাম। তপন, এভাবে ধরিস না। আমি তোর মা। তপন আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। আমি ভয় পেয়ে গেলাম। তপন আবার আগের মতো আচরণ করছে। আমি প্রদীপকে বললাম। প্রদীপ তপনের সাথে কথা বলল। তপন অস্বীকার করল। সে বলল, বাবা, আমি শুধু মাকে সাহায্য করতে চেয়েছিলাম গু। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তপনের অবস্থা আরও খারাপ হচ্ছে। সে এখন আরও চতুর হয়েছে। সে লুকিয়ে লুকিয়ে আমার কাছে আসার চেষ্টা করত। একদিন প্রদীপ অফিসে গেছে, রিমা আর শুভ স্কুলে, আমি একা বাড়িতে। তপনও কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বাড়িতেই রয়ে গেল। আমি জানতাম না যে সে বাড়িতে আছে। আমি স্নান করে নতুন শাড়ি পরে বের হলাম। তপন বসার ঘরে বসেছিল। আমাকে দেখেই সে উঠে দাঁড়াল। মা, তুমি খুব সুন্দর লাগছো কো। আমি বললাম, তপন, তুই কলেজে যাসনি কেন? তপন আমার কাছে এলো। মা, আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম খু। আমি পিছিয়ে গেলাম। তপন, তুই কলেজে যা, দেরি হয়ে যাবে খু। কিন্তু তপন আমার হাত ধরল। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তপন শক্ত করে ধরে রাখল। তপন, হাত ছাড়। তপন আমার কাছে আরও কাছে এলো। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। আমি চিৎকার করে বললাম, তপন, তুই আমার সন্তান। তুই এমন কথা বলতে পারিস না কি। তপন কিন্তু আমার কথা শুনল না। সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তপন মেঝেতে পড়ে গেল। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমার হাত পা কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম যে তপনের অবস্থা খুবই খারাপ। সেদিন সন্ধ্যায় প্রদীপ বাড়ি এলো। আমি তাকে সব কিছু বললাম। প্রদীপ খুব রেগে গেল। সে তপনকে ডেকে বলল, তপন, তুই কি করেছিস? তপন কিছু বলল না। সে চুপ করে থাকল। প্রদীপ বলল, তপন, তোর আবার হাসপাতালে যেতে হবে কি? তপন এবার আর আপত্তি করল না। সে মাথা নিচু করে বলল, বাবা, আমি যাব। পরের দিন আমরা তপনকে আবার হাসপাতালে ভর্তি করলাম। এবার ডাক্তাররা বললেন যে তপনকে দীর্ঘদিন চিকিৎসার মধ্যে রাখতে হবে। তার অবস্থা আগের চেয়ে গুরুতর হয়েছে। আমার মন খারাপ হয়ে গেল। আমার সন্তানের এমন অবস্থা দেখে আমি কাঁদতে লাগলাম। কিন্তু আমি জানতাম যে এটাই সবার জন্য ভালো। এভাবে কয়েক মাস কেটে গেল। তপন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। আমি মাঝে মাঝে তাকে দেখতে যেতাম। ডাক্তাররা বলতেন যে তার অবস্থার উন্নতি হচ্ছে। একদিন হাসপাতালের ডাক্তার আমাদের ডেকে বললেন, তপনের অবস্থা অনেক ভালো হয়েছে। সে এখন বুঝতে পারছে যে তার আচরণ ভুল ছিল। আমরা তাকে বাড়িতে পাঠিয়ে দিতে পারি। আমরা খুশি হলাম। তপনকে বাড়িতে নিয়ে এলাম। এবার তপন সত্যিই অনেক ভালো হয়েছিল। সে আমার সাথে স্বাভাবিক আচরণ করত। আগের মতো অদ্ভুত কথাবার্তা বলত না। তপন আমার কাছে এসে বলল, মা, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাই। কি আমার চোখে পানি এলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। তপন, তুই আমার সন্তান। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তপন বলল, মা, আমি আর কখনো এমন ভুল করব না। আমি তোমাকে সম্মান করব। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তপন, তুই আমার গর্ব। এরপর থেকে তপন সত্যিই পরিবর্তন হয়ে গেল। সে আবার পড়াশোনায় মন দিল। কলেজে নিয়মিত যেতে লাগল। আমার সাথে মা ছেলের স্বাভাবিক সম্পর্ক বজায় রাখত। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম। তপন এখন আমার থেকে একটু দূরত্ব বজায় রাখে। সে আগের মতো আমার কাছে আসে না। আমার সাথে বেশি কথা বলে না। হয়তো সে ভয় পায় যে আবার আগের মতো অনুভূতি জেগে উঠবে। একদিন আমি তপনের সাথে এই বিষয়ে কথা বললাম। তপন, তুই কি আমার থেকে দূরে থাকার চেষ্টা করছিস? তপন একটু লজ্জা পেয়ে বলল, মা, আমি শুধু সাবধান থাকার চেষ্টা করছি। আমি বললাম, তপন, তুই আমার সন্তান। তোর স্বাভাবিক হওয়া দরকার। তুই আগের মতো আমার সাথে কথা বল। তবে সেই ভুল অনুভূতিগুলো মনে রাখিস না কি? তপন মাথা নেড়ে বলল, ঠিক আছে মা গি।
এভাবে আস্তে আস্তে আমাদের পারিবারিক জীবন স্বাভাবিক হতে লাগল। তপন তার পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে লাগল। রিমা আর শুভ বড় হতে লাগল। একদিন তপন আমার কাছে এসে বলল, মা, আমি একটা মেয়েকে পছন্দ করি, তার সাথে বিয়ে করতে চাই। আমি খুশি হলাম। সত্যি? মেয়েটি কেমন? তপন লাজুক হাসি দিয়ে বলল, মা, তুমি তাকে দেখলে পছন্দ করবে। আমি তপনের বিয়ের জন্য খুশি হলাম। আমি জানতাম যে বিয়ে করলে তপন সম্পূর্ণ স্বাভাবিক হবে। এখন আমাদের পরিবার খুব সুখে আছে। তপন অনিতাকে নিয়ে আলাদা থাকে, মাঝে মাঝে বেড়াতে আসে। রিমার বিয়েও হয়ে গেছে। শুভ এখন কলেজে পড়ে। আমি আর প্রদীপ দুজনে শান্তিতে আছি। আমার এই গল্প শুনে অনেকেই হয়তো অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। জীবনে কি ঘটবে কেউ জানে না, তবে ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমার পরিবারের জীবন্ত প্রমাণ। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে, কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে,
কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো বউ। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, শঙ্কর। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন, এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগতো, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগতো। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে।
তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল, আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিমলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত।
আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলতো। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা।
পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে, খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়, ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো, ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। ঊনবিংশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোলো, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। বিংশ অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল, এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 1 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল।
তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গি। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। বিংশ অধ্যায় ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি নাতুবু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায় উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে কি? আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া কি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি কি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখডে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে।
আমার দাদু বলেন স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি, সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল, চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল, কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে।
সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণ তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।